প্রিয় বন্ধুগণ, সমাজ সম্পর্কে আমাদের প্রথম এই লেকচারটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারটিতে মূলত সমাসের প্রাথমিক আলোচনা, সেই সঙ্গে দ্বন্দ্ব সমাসের পূর্ণাঙ্গ আলোচনা করব এবং এই লেকচারটি করার মাধ্যমেই কিন্তু আপনারা সমাজ সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পারবেন এবং যাদের সমাজ সম্পর্কে সমস্যা ছিল তারাও কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। সমাস শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে মূলত একপদীকরণ বা সংক্ষেপণ বা মিলন। তো সমাসের কি প্রয়োজনীয়তা? সমাসটা কেন দরকার? সমাস হচ্ছে কোনো একটা বাক্য থেকে শ্রুতিমধুর করে, সাবলীল করে, সরল করে এবং সংক্ষেপ করে। কিভাবে করে? সেটাই হচ্ছে সমাসের প্রক্রিয়াটা। তো আমরা এখানে একটা বাক্য লিখেছি যে সিংহ চিহ্নিত আসন। দেখতেই পাচ্ছেন এবং এটার সমাসবদ্ধ পদটা হচ্ছে সিংহাসন। তাহলে আমরা প্রথমত শিখব যে সিংহ চিহ্নিত আসন, এই যে এইখানে সিংহাসন কথাটা আমাদের আসলো, সিংহাসন শব্দটি হচ্ছে কি? সমস্ত পদ। আর এই সিংহাসন কথাটার পেছনে আমরা একটা ব্যাসবাক্য পাচ্ছি। এই ব্যাসবাক্যটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। পরীক্ষায় কিন্তু আপনার এই সমস্ত পদটি দেওয়া থাকবে, আপনাকে ব্যাসবাক্য নির্ণয় করতে বলবে এবং সমাস চিহ্নিত করতে বলবে। তো যেহেতু আমরা এখানে পাচ্ছি সিংহ চিহ্নিত আসন, এই যে সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটা এক একটা কিন্তু সমস্যমান পদ। আর এই বাক্যটাকে বলা হয় ব্যাসবাক্য। তো ব্যাসবাক্য আপনারা চিনতে পেরেছেন। ব্যাসবাক্য হচ্ছে মূলত সিংহ চিহ্নিত আসন এইটা, আর সিংহ চিহ্নিত আসন এই প্রত্যেকটা পদ এক একটা হচ্ছে সমস্যমান পদ। আর এই তিনটে মিলে যে একটা বাক্য হলো এইটার নাম হচ্ছে ব্যাসবাক্য। আর তার মধ্যে আমরা এই যে সমস্যমান পদগুলোর মধ্যে প্রথম পদটা পাচ্ছি সিংহ, এটাকে বলা হয় পূর্বপদ। আর শেষ পদটা কি সমস্যমান পদের? আসন, এটা হচ্ছে পরপদ। তো দেখেন সিংহাসন শব্দটাতে কিন্তু এই পূর্বপদ আর পরপদের একটা মিলন হয়েছে বা সংক্ষেপ করছে পুরা ব্যাসবাক্যটাকে, আর একটা একপদীকরণ করছে, এটাই হচ্ছে সমাস। তো পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে কি এক পদে রূপান্তর করাটাই হচ্ছে সমাস। আর এই সমাসের প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এই সংক্ষেপণ বা মিলন বা একপদীকরণটা করে থাকি। তো আপনারা এই লেকচারে শুরুর অংশেই ব্যাসবাক্য, সমস্যাবান পদ এবং সমস্ত পদ নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে পূর্বপদ এবং পরপদ বিষয়টা বুঝতে হবে, ব্যাসবাক্য বুঝতে হবে। ব্যাসবাক্য হচ্ছে এই যে পুরো বাক্যটা, অর্থাৎ সমস্ত পদটা যে বাক্যের ফলে আসলো। আমরা তো একটা একপদীকরণ করছি, তাই না? সিংহাসন তো একটা একপদ হয়ে গেছে। তো এই পদটা কোথা থেকে আসলো? সিংহ চিহ্নিত আসন, এই বাক্যটা থেকে আসলো। এই বাক্যটা হচ্ছে ব্যাসবাক্য। আর এই ব্যাসবাক্যের প্রত্যেকটা পদ, সিংহ, চিহ্নিত, আসন, এগুলো হচ্ছে সমস্যমান পদ। ঠিক আছে? আর এই সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ। তো সমস্ত পদ গেল, সমস্যমান পদ গেল, পূর্বপদ গেল, পরপদ গেল, তাই না? আরেকটা বিষয়, সমস্ত পদটাকে কিন্তু আমরা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদও বলে থাকি। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর পূর্বপদ পরপদ তো বুঝেছেন। সমস্যমান পদের প্রথম পদটা হচ্ছে পূর্বপদ, শেষ পদটা হচ্ছে পরপদ। তো সমাস সর্বমোট 6 প্রকার। আমরা ধাপে ধাপে বিস্তারিত আলোচনায় আসবো। এই লেকচারটিতে আমরা মূলত দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনাটা করে থাকব। তো আমরা যদি এখন দ্বন্দ্ব সমাসের আলোচনায় চলে আসি, সমাসের যদি একটা আলোচনায় আসি প্রকারভেদের, তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কথা লিখেছি যে কোন পদের অর্থ প্রাধান্য পাবে কোন সমাসে। আচ্ছা, কোন পদের অর্থ প্রাধান্য পাবে এই কথাটা বলতে আসলে যে সিংহাসন, এখানে কিন্তু সিংহ আর আসন এই দুইটা মিলেই তো সিংহাসন হিসেবে, তাই না? সিংহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্বপদ, আর আসনটা কিন্তু হচ্ছে পরপদ। তো এই যে সমস্ত পদ যেটা, সেইখানে কিন্তু পূর্বপদ এবং পরপদ এই কারো অর্থ প্রাধান্য পায়। যেমন সিংহাসনে আপনি দেখেন, সিংহাসন কিন্তু সিংহ আর আসন এই দুইটা মিলে কিন্তু সিংহাসন শব্দটা হয়েছে। তো এখানে কিন্তু পূর্বপদ পরপদের মিলন একটা আছে। তো এই কার অর্থ প্রাধান্য পায়? পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, নাকি পরপদের অর্থ প্রাধান্য পাবে, নাকি উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, নাকি আবার কোনো অর্থই প্রাধান্য পাবে না, নতুন কোনো একটা অর্থ প্রাধান্য পাবে? এইটার ভিত্তিতে আমরা সমাসে কয়েকটা শ্রেণীকরণ করছি। তো দেখেন, যদি পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাহলে এক সমাস, পরপদের অর্থ পাইলে আরেক রকম, আবার উভয় পদ পাইলে আরেক রকম, ভিন্নার্থক হইলে আরেক রকম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে, ঠিক আছে? আর পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে।
তো উভয় পদ দ্বন্দ্ব সমাস, আর পূর্বপদ অব্যয়ীভাব সমাস। আর পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে দ্বিগু, কর্মধারা এবং তৎপুরুষ সমাসে। পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে দ্বিগু, কর্মধারা এবং তৎপুরুষ সমাসে। তো এখানে কিন্তু আমরা বোঝার বিষয় আছে পূর্বপদ আর পরপদ। পূর্বপদ আর পরপদ কিন্তু সমস্যমান পদের যে প্রথম পদটা সেটা হচ্ছে পূর্বপদ, ঠিক আছে? আর পরপদ কোনটা? সমস্যমান পদের শেষের পদটা। তো এই পরপদের প্রাধান্য পাচ্ছে কোথায়? দ্বিগু, কর্মধারায় আর তৎপুরুষ সমাসে। অপরদিকে পূর্বপদের প্রাধান্য পাচ্ছে অব্যয়ীভাব সমাসে। আর উভয় পদেরই কিন্তু প্রাধান্য পাচ্ছে আবার দ্বন্দ্ব সমাসে। আর ভিন্নার্থক নতুন কোনো একটা অর্থ আসবে, এটা হচ্ছে কিন্তু বহুব্রীহি সমাস। তো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, মনে রাখবেন, দ্বিগু, কর্মধারায় তৎপুরুষ, উভয় পদ হচ্ছে দ্বন্দ্ব, অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ, আর ভিন্নার্থক হচ্ছে বহুব্রীহি। নতুন একটা অর্থ চলে আসবে। পূর্বপদ হচ্ছে অব্যয়ীভাব, পরপদ দ্বিগু, কর্মধারায় তৎপুরুষ, উভয় পদ দ্বন্দ্ব, আর ভিন্নার্থক বহুব্রীহি। তো আমরা একটু আলোচনাটায় আসি। এখানে এই দ্বন্দ্ব সমাস নিয়ে যদি আমরা দেখি, পিতা মাতা এটা একটা সমস্ত পদ। এই পিতা মাতার পেছনে আমরা যে ব্যাসবাক্যটা পাবো সেটা কি? পিতা ও মাতা। কিভাবে ব্যাসবাক্য নির্ণয় করবেন আমরা সামনে আসতেছি। ব্যাসবাক্য নির্ণয় করতে হয় কিভাবে আমরা সেটা সামনে আসতেছি। এখন এই যে পিতা ও মাতা, এটা হচ্ছে পিতা মাতার ব্যাসবাক্য। আর এই পদটার নাম, এটা হচ্ছে কি, এটা সমাসটা হচ্ছে উভয় পদে প্রাধান্য পাচ্ছে, এটা একটা দ্বন্দ্ব সমাস। তো আমরা এই যে পিতা মাতা, এখানে বুঝতে পারছি যে পিতা মাতা এখানে কিন্তু শুধুমাত্র পিতাকে বোঝাচ্ছে না, আবার মাতাকে বোঝাচ্ছে না, উভয়কেই কিন্তু বোঝাচ্ছে পিতা মাতা দিয়ে। তো এই পিতাটা হচ্ছে কিন্তু পূর্বপদ আর মাতাটা হচ্ছে পরপদ, আমরা ব্যাসবাক্য অনুযায়ী দেখতে পাচ্ছি। আর এই পিতা মাতা অর্থাৎ এটা হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়ে এটা হচ্ছে সমস্ত পদ। তাহলে পিতা হচ্ছে পূর্বপদ, মাতা হচ্ছে পরপদ, আর উভয় পদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমস্ত পদটা হলো সেটা হচ্ছে পিতা মাতা। যেহেতু উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে, তার মানে হচ্ছে সেটা দ্বন্দ্ব সমাস। পরপদের পেলে সেটা দ্বিগু, কর্মধারায় বা তৎপুরুষিত, পূর্বপদ পেলে অব্যয়ীভাব, আর ভিন্নার্থক নতুন কোনো একটা হইলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন আমরা আরো ধাপে ধাপে আরো বিস্তারিত আলোচনায় যাব। তো এখন আমরা চলে আসবো দ্বন্দ্ব সমাসে। তো দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। এখানে তো দেখাই যাচ্ছে যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদের কিন্তু অর্থ প্রাধান্য পাবে। তো উভয় পদের অর্থ প্রাধান্য বলতে কি? পরপদ এবং উত্তরপদ, পূর্বপদ এবং উত্তরপদ উভয় কিন্তু অর্থ প্রাধান্য পাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের এখানে আমরা কিছু উদাহরণ লিখেছি, সেই উদাহরণগুলোতে আমরা যাব এবং আমরা এখানে ব্যাসবাক্য নির্ণয়টাও শিখে নিব। তো দেখুন, পিতা মাতা, এখানে ব্যাসবাক্য হচ্ছে পিতা ও মাতা। জন মানব, জন ও মানব, জন্ম মৃত্যু, জন্ম ও মৃত্যু, অলিগলি, অলি ও গলি। তারপর এখানে আমাদের আরেকটা আছে হাতে কলমে, হাতেও কলমে। তারপর নাক কান গলা, নাক কান ও গলা। তো এখানে সাথেই কিন্তু আমাদের মিলনার্থক, সমার্থক, বিপরীতার্থক এই ইত্যাদি অর্থে অরূপ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব এগুলো এখানে কিন্তু লেখা আছে। তো দেখতেই পাচ্ছেন যে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য নির্ণয় কিন্তু খুবই সহজ। আপনি যদি শুধু মাঝে একটা ও দিয়ে দেন তাহলেই কিন্তু কি ব্যাসবাক্যটা হয়ে যাচ্ছে। পিতা মাতা এটা হচ্ছে আমাদের সমস্ত পদ, এটা দেয়া থাকবে প্রশ্নের হলে, কিন্তু এই প্রশ্নে দেয়া থাকবে এইটা। তো আপনাকে কি করতে হবে? এই ব্যাসবাক্যটা লিখতে হবে। পিতা ও মাতা, জনমানব দেয়া থাকলে আপনি জন ও মানব লিখবেন এবং সাথে দ্বন্দ্ব সমাস লিখে দিবেন যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সেরকম জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, অলিগলি, অলি ও গলি, হাতে কলমে, হাতেও কলমে, তাই না? তো দ্বন্দ্ব সমাস কিন্তু সোজা। দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য নির্ণয় কিন্তু অনেক সোজা। আপনি শুধুমাত্র মাঝে যদি একটা ও দিয়ে দেন তাহলেই কিন্তু দ্বন্দ্ব সমাসটা হয়ে যাচ্ছে। পিতা মাতা, পিতা ও মাতা এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। আবার জনমানব, জন ও মানব এটা হচ্ছে কি সমার্থক দ্বন্দ্ব। এরকম মিলনার্থক দ্বন্দ্বের আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন আদব কায়দা, আদবা কায়দা, জিন পড়ি, জিনও পড়ি, চা বিস্কুট, চাও বিস্কুট, হাত পা, হাতও পা, তাই না? এইখানে একটু ব্যতিক্রমধর্মী আমাদের কিছু আবার দ্বন্দ্ব সমাস আছে, যেমন এই যে নিচের দিকে দেখেন বহুপদী দ্বন্দ্ব একটা আছে। এখানে আমরা লিখেছি নাক কান ও গলা। তো এই নাক কান ও গলা এটার কিন্তু সমস্ত পদটা আছে নাক কান গলা, হাইপেন দেয়া থাকে। তো আপনি এই যে শেষের যে পদটা গলা, এইটার আগে ও দিতে হবে আর কি। আমরা তো আগে দুইটা পদ ছিল, এখন কিন্তু এই যে বহুপদী মানে হচ্ছে দুইটার অধিক পদ থাকবে। হ্যাঁ,
আর অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে দেখেন হাতে কলমে, এটা হচ্ছে আমাদের হাতে কলমে, ব্যাস বাক্যটা হচ্ছে হাতে ও কলমে। হাতে, এই যে হাতে এ আছে, এটা হচ্ছে বিভক্তি হাতে, কলমে এ আছে। তাহলে এই যে কলমে এ, হাতে এ, এই এটা কিন্তু দেখেন সমস্ত পদে উঠে যায় নাই, অর্থাৎ হাতে কলমেই কিন্তু সমস্ত পদে আছে। হাতে ও কলমে, হাতে কলমে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। মনে রাখবেন যে অলুক সমাস হচ্ছে বিভক্তি লোপ পায় না, আর বিভক্তি লোপ না পাইলেই সেটা হচ্ছে অলুক সমাস, এবং এখানে যেহেতু দ্বন্দ্ব সমাস আলোচনা করছি, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। ঠিক আছে? তো বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব আমাদের গেল। হাতে কলমে, এটা হচ্ছে আমাদের কি একটা অলুক দ্বন্দ্ব। তো আমরা আরও কিন্তু আমরা বিস্তারিত আসবো, প্রত্যেকটা দ্বন্দ্ব সমাসের আমরা মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব, কোনটার কি উদাহরণ আমরা পাবো। যেমন আমরা মিলনার্থক দ্বন্দ্বে যদি আমরা যাই, মিলনার্থক দ্বন্দ্বে কিন্তু আমরা পেয়েছিলাম কি, আমাদের শুধুমাত্র মাঝে একটা ও বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। মিলনার্থক, সমার্থক, বিপরীতার্থক ইত্যাদি অর্থে এগুলো সবগুলোতেই শুধুমাত্র মাঝে একটা ও বসাই দেবেন। পিতামাতা, পিতা ও মাতা, তাই না? শুধু ও আছে, এটা একটা দ্বন্দ্ব সমাস, আর এটা মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বের আরও আমরা উদাহরণ কিছু দেখেছিলাম, আরও আমরা উদাহরণ দেখি। হাতি ঘোড়া, হাতি ও ঘোড়া। এরপর মনে করেন চন্দ্র সূর্য, চন্দ্র ও সূর্য। আপনারা নিজেরাই পাবেন, এখন আপনারা নিজে নিজে চেষ্টা করেন তো দেখি। পশু পাখি কী হবে? পশু ও পাখি। তারপর গান বাজনা, গান ও বাজনা। আচ্ছা, তো আমাদের এরকম দ্বন্দ্ব সমাসগুলো গেল। আর আমরা ব্যতিক্রম দুইটা দ্বন্দ্ব হচ্ছে অলুক দ্বন্দ্ব আর বহুপদী দ্বন্দ্ব। তো বহুপদী দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক পদ থাকে, হ্যাঁ? আগেরগুলোতে দুইটা পদ ছিল, এখন কিন্তু একাধিক পদ চলে আসছে। তো শেষের পদটার আগে শুধুমাত্র ও বসাবো, আর বাকিগুলোতে কমা কমা দিয়ে যাবো আর কি। ব্যাস বাক্যের ক্ষেত্রে আমরা ব্যাস বাক্যের নির্ণয় যেহেতু অনেক সোজা দ্বন্দ্ব সমাসে, তাই না? শুধুমাত্র মাঝে একটা ও দিলেই কিন্তু দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যটা হয়ে যাচ্ছে। আর অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে কি হয়, বিভক্তিটা লোপ পায় না। এখানে যে হাতে কলমে, হাতে ও কলমে, আমাদের ব্যাস বাক্যে যে হাতে এখানে বিভক্তি আছে, কলমে বিভক্তি আছে, এটা কিন্তু লোপ না পেয়ে সমস্ত পদটাতে কিন্তু হাতে কলমে, হ্যাঁ, এটা পুরোটাই রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব। এখন আমরা যদি এই মিলনার্থক দ্বন্দ্বের আমরা কিছু অনেক কিন্তু আমরা মোটামুটি দেখেছি কিছু। তো আরও কিছু করি, তো দ্বন্দ্ব সমাস চলেন প্র্যাকটিস করি। যেমন মনে করেন চাল ডাল, এটা কি হবে? আপনারা তো অবশ্যই এখন বুঝতে পেরেছেন ব্যাস বাক্য কী হবে চাল ডালের। চাল ও ডাল, শুধুমাত্র ও দিয়ে দেবেন। ব্যাস বাক্য শুধু ও দিলেই ব্যাস বাক্য হয়ে যাবে। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য শুধু ও, মাঝে একটা ও দিতে হবে। তারপর মনে করেন বর বধূ, বর ও বধূ। এরপর মনে করেন অন্ন বস্ত্র, অন্ন ও বস্ত্র। এরপর মনে করেন চোখ কান, চোখ ও কান, তাই না? তো মিলনার্থক দ্বন্দ্ব কিন্তু অনেক সোজা। এগুলো হচ্ছে সব মিলনার্থক দ্বন্দ্ব যেগুলো বললাম আর কি। হাতি ঘোড়া, হাতি ও ঘোড়া, মিলন ঘটতেছে আর কি, মিলন ঘটতেছে। মা বাবা, মা ও বাবা, পিতা মাতা, পিতা ও মাতা, ভাই বোন, ভাই ও বোন। তারপর চন্দ্র সূর্য, চন্দ্র ও সূর্য, এগুলো মিলন ঘটাচ্ছে আর কি। এরপর আমরা এই যে জন ও মানব দেখি, জন ও মানব, এটা কিন্তু সমার্থক। দেখেন জন যে কথা, মানব সে কথা, তাই না? একই কথা না? এটা সমার্থক দ্বন্দ্ব। এরকম সমার্থক দ্বন্দ্ব আমরা পাবো, জনমানব। তারপর আরও যদি আমরা সমার্থক দ্বন্দ্বের কিছু উদাহরণ আমরা দেখি, যেমন মনে করেন বই পুস্তক, ওই যেটা বই সেটাই তো পুস্তক, তাই না? তো বই পুস্তক একটা সমার্থক দ্বন্দ্ব। তারপর জনগণ, জন ও গণ, এগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। লজ্জা সরম, লজ্জা ও সরম, যে লজ্জা তাই তো সরম, তাই না? এরপর মাথা মুন্ডু, মাথা ও মুন্ডু, মান সম্মান, মান ও সম্মান। তারপরে মনে করেন দুঃখ কষ্ট, যা দুঃখ তাই তো কষ্ট, তাই না? দুঃখ কষ্ট, দুঃখ ও কষ্ট। তারপর নদ নদী, নদ ও নদী, এক কথায় সমার্থক অর্থ প্রকাশ করে আর কি। তো সমার্থক এরকম দ্বন্দ্ব আমরা পাচ্ছি। তো ব্যাস বাক্য তো সোজা, শুধুমাত্র মাঝে একটা ও দিয়ে দিবেন, তাই না? লজ্জা সরম, লজ্জা ও সরম। কাগজপত্র, কাগজ ও পত্র। তো প্রথমে কিন্তু আমাকে চিনতে হবে যে এটা দ্বন্দ্ব সমাস, তাই না? তাছাড়া তো ব্যাস বাক্য তৈরি করতে পারবেন না। সেটার জন্য কি, অবশ্যই দ্বন্দ্ব সমাসের উভয় পদের কিন্তু অর্থ প্রাধান্য পাবে। চলেন এখন আসি বিপরীতার্থক দ্বন্দ্বে। বিপরীতার্থক দ্বন্দ্বে হচ্ছে দুইটা বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন জন্ম মৃত্যু, এখানে আমরা আলোচনা করছিলাম। জন্ম আর মৃত্যু কিন্তু দুইটা আলাদা জিনিস। এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন মনে করেন হাসি কান্না, হাসি ও কান্না। আদান প্রদান, আদান ও প্রদান। রাজা ও প্রজা, রাজা প্রজা। তারপরে লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি। এক কথায় আপনাকে সমস্ত পদ দেওয়া থাকবে, আপনাকে সমসমান পদগুলো নির্ণয় করতে হবে, মানে ব্যাস বাক্যটা লিখতে হবে এবং সমাসটা চিহ্নিত করতে হবে। পাপ পুণ্য, পাপ ও পুণ্য, হ্যাঁ। তারপর ইত্যাদি অর্থে দ্বন্দ্ব আছে। ইত্যাদি অর্থে বলতে একটু আংশিক পরিবর্তন হয় আর কি। ইত্যাদি অর্থে আমরা এখানে একটা আলোচনা করছি, অলিগলি, অলি ও গলি, একটু আংশিক পরিবর্তন হয় আর কি। তারপর মনে করেন বাসন কোষণ, ঠিকঠাক, বাসন ও কোষণ, ঠিক ও ঠাক, ঘুষ ঘাস, ঘুষ ও ঘাস,
আলাপ-সালাপ, আলাপ ও সালাপ, পোশাক-আশাক, পোশাক ও আশাক, এগুলো হচ্ছে সব ইত্যাদি অর্থে আরকি। এরপর অলুক দ্বন্দ্ব তো আলোচনা করছিলাম না? অলুক দ্বন্দ্ব হচ্ছে মূলত কি? এখানে আপনার আ অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে কি থাকে? বহুপদী দ্বন্দ্ব আর অলুক দ্বন্দ্ব আলোচনা করছি। সেটা হচ্ছে অলুক দ্বন্দ্বে আপনার বিভক্তি লোপ পায় না। আর বহুপদী দ্বন্দ্বে একাধিক পদ থাকে আরকি। ২ এর অধিক। যেমন এই যে নাক, কান, গলা, নাক, কান ও গলা। এটা হচ্ছে আপনার ব্যাসবাক্য। এরপর আরও অনেক পদ থাকতে পারে। যেমন মনে করেন পান, বিড়ি, সিগারেট, পান, পান, বিড়ি, সিগারেট, এটা হচ্ছে পান, বিড়ি ও সিগারেট। মানে শেষেরটার আগে ও হয় আরকি, শেষের পদটার আগে। এরপর মনে করেন যদি রোগ, শোক, জরা, মৃত্যু এরকম যদি থাকে তাহলে কি করবেন? রোগের পর কমা দিবেন, শোকের পর কমা দিবেন, জরার পর ও লিখে মৃত্যু দিবেন। মানে শেষেরটার আগে ও দিবেন আরকি। এটা হচ্ছে আপনার ব্যাসবাক্য। আর এটা তো দ্বন্দ্ব সমাস। এটা বোঝা যায় সবগুলো অর্থ প্রাধান্য পাচ্ছে। উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি মূলত এত কথা বলছি কারণটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন আরকি। এই ১ম যেহেতু যারা সমাস নিয়ে আলোচনা করতেছে তারা দ্বন্দ্ব সমাস আর জীবনেও ভুলবে না। এই এতগুলো উদাহরণ আলোচনা করছি আসলে এইজন্যই। তো আমরা মূলত অলুক দ্বন্দ্ব সবকিছু আলোচনা করছি। এখন আমরা একটু বিভক্তিতে আসি। যেহেতু আমরা অলুক কথাটা চলে আসছে, অলুক দ্বন্দ্ব। তো বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি দেখেন এই যে কোনো বিভক্তি নাই। কোনো বিভক্তি না থাকলে সেটা হচ্ছে শূন্য বিভক্তি। তো অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে কি হয়েছে? বিভক্তি লোপ পায় নাই। আচ্ছা এখানে যে প্রাতিপদিক কথাটা লিখছি না, এই প্রাতিপদিক সম্পর্কে যারা জানেন একটু লিখবেন। প্রাতিপদিক সম্পর্কে আমি আজকে কিছু বলব না। কিন্তু বিভক্তির সাথে এইটার সম্পর্ক আছে জন্য আমি এই কথাটা লিখছি। তো অবশ্যই কমেন্ট করবেন যারা প্রাতিপদিক সম্পর্কে জানেন, অবশ্যই তারা কমেন্ট করবেন। তো শূন্য বিভক্তি হচ্ছে কোনো বিভক্তি থাকবে না, কোনো বিভক্তি নাই। এরপর আরও বিভক্তি রয়েছে দ্বিতীয়া, হ্যাঁ? আচ্ছা বিভক্তি জিনিসটা এই যে একটু বোঝেন, এই যে হাত যোগ এ, এখানে যে হাত এ আছে না এ, এই হাতেটা হচ্ছে হাতে এই যে হাত যোগ এ, এই এটা হচ্ছে বিভক্তি, ঠিক আছে? এ হচ্ছে সপ্তমী বিভক্তি এ হতে এতে। তো এই যে আমরা এখন দ্বিতীয় বিভক্তি দেখি, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, হুম? তো বিভক্তি জিনিসটা তো বুঝছেন, এই যে হাত যোগ এ, হাতে, এই এটা হচ্ছে বিভক্তি। আর প্রাতিপদিক সম্পর্কে কিন্তু আমি কিছু বললাম না, এটা আপনারা বলবেন। তো দেখেন দ্বিতীয় আর চতুর্থী এই দুইটাতে কিন্তু কে আর রে আছে। তো মূলত এই যে চতুর্থীর ক্ষেত্রে একটু শ্রদ্ধাবাচক বোঝায় আরকি। শ্রদ্ধাবাচক। শ্রদ্ধাভাজন অর্থে এটা আসলে চতুর্থী বিভক্তি হয় কে রে। মানে দুইটাই একই, শুধুমাত্র একটু শ্রদ্ধাভাজন হলে সেটা হচ্ছে চতুর্থী কে রে। আর দ্বিতীয় হচ্ছে কে রে। দ্বিতীয়, চতুর্থী কে রে। অবশ্যই মনে রাখবেন, মুখস্থ করতে হবে এগুলো, সব মুখস্থ করতে হবে। এই যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলো সব মুখস্থ করতে হবে। দ্বিতীয়া, চতুর্থী হচ্ছে কে রে। তারপরে পঞ্চমী হচ্ছে হতে থেকেছে অপেক্ষা, ষষ্ঠী র এর, সপ্তমী এ অ তে এতে। মনে রাখবেন এগুলো মুখস্থ করতে হবে। দ্বিতীয়া কে রে, তারপরে চতুর্থী কে রে, দ্বিতীয় চতুর্থী কে রে, পঞ্চমী হতে থেকেছে, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, হ্যাঁ? পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ অ তে এতে। এগুলো সব মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার আসলে কোনো রকম বিকল্প নেই। আর প্রাতিপদিক কি সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই অনেকেই জানেন প্রাতিপদিক জিনিসটা কি, তো অবশ্যই কমেন্ট করবেন। তো এরপর কিন্তু আমাদের তৎপুরুষ সমাস আমি এরপর রাখছি আমাদের ইয়াতে, এই লেকচারটাতে। আমরা এই দ্বিতীয় লেকচারে মূলত তৎপুরুষ সমাস নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু তৎপুরুষ সমাসের সঙ্গে আসলে বিভক্তির একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা এই যে তৎপুরুষ সমাস এখানে দেখতে পাচ্ছি যে তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে বিভক্তি লোপ পায় আর পরপদের অর্থ প্রাধান্য পায়, তাই না? তো যেহেতু বিভক্তি লোপ পাচ্ছে তার মানে আমাদের বিভক্তির আগে জেনে আসলাম যে আমরা দেখে এসেছি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলো হচ্ছে বিভক্তি। কোনটা কোন বিভক্তি সেটা তো দেখে আসছি চার্টে। তো এই যে বিভক্তি যেহেতু লোপ পাচ্ছে, বিভক্তি লোপ পেয়েই সমাসটা হচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো যেহেতু বিভক্তি লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে, এই দুইটা নিয়ম বৈশিষ্ট্য যদি মানে তাহলে কিন্তু সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখেন বিভক্তি লোপ পেয়ে যেহেতু সমাসটা হচ্ছে, তো বিভক্তি কয় প্রকার? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তাই না? এই ৬ প্রকার কিন্তু আমাদের বিভক্তি লোপ পেয়ে আমাদের ৬ প্রকার তৎপুরুষ সমাস হয়। যে বিভক্তি লোপ পায় সেই তৎপুরুষ সমাস। এখানে যে কিন্তু বিভক্তিগুলো দেওয়া আছে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত, তাই না? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই কয়টা? ৬টা বিভক্তি। তো আমাদের ৬টা তৎপুরুষ সমাস পাবো। যে বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস। দ্বিতীয়া পাইলে দ্বিতীয়া, তৃতীয়া পাইলে তৃতীয়া, চতুর্থী পাইলে চতুর্থী। আর অন্যান্য ২টা তৎপুরুষ সমাস আছে, উপপদ তৎপুরুষ সমাস আর অলুক তৎপুরুষ সমাস। তো আমরা অলুক কথাটা বললাম যে অলুক মানে বিভক্তি লোপ পায় না, এর আগে বললাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। তো দ্বন্দ্বের ক্ষেত্রে বলছিলাম যে বিভক্তি লোপ পায় না। তো এইখানে আবার তৎপুরুষের ক্ষেত্রে বিভক্তি লোপ পায়, এটা একটা বৈশিষ্ট্য দেখেন। আমরা পরবর্তীতে যখন তৎপুরুষ নিয়ে আলোচনা করব দ্বিতীয় লেকচারে,
দ্বিতীয় লেকচারে কিন্তু আমরা তৎপুরুষ দ্বিগু এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ পরপদের অর্থর ভিত্তিতে যে 3টে হয় সেই 3টে আমরা আলোচনা করব দ্বিতীয় লেকচারে। তো এখানে আমরা ওরূপ তৎপুরুষটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। ওখানে আপনারা বুঝতে পারবেন যে কেন তৎপুরুষে আবার কীরকমভাবে অলুক হইতে পারে, তাই না? তো অবশ্যই পরের লেকচারটা দেখবেন। পরের লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার হবে। সেখানে আমরা পরপদের অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাসগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।